This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিগর্ভ বাংলাদেশ রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে আর চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি করে রাখার কোনো কৌশল বাদ রাখছে না বাংলাদেশ সরকার। এক মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের জামিন মামলা শুনানি। সন্ত্রাসের ভয়ে কোনো আইনজীবী লড়তে পারলেন না সন্ন্যাসীর হয়ে। সন্ন্যাসীর জামিন আটকাতে আইনি শিষ্টাচার শিখে তুলেছে বাংলাদেশ। মানবাধিকারের কোনো তোয়াক্কা করছে না ইউনূস প্রশাসন। আগে আমরা দেখেছি যে আদালতে হাজিরা দেওয়ার সময় মৌলবাদীদের তাণ্ডব, সন্ন্যাসীর অনুগামীদের ওপর কিভাবে পুলিশের অত্যাচার চলে। চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে। পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ করছেন রাধারমন দাস। চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন মামলা শুনানির আগে আক্রান্ত তার আইনজীবী, যে কথা আপনাদের বলছিলাম, আইনজীবী রমেন রায়ের বাড়িতে হামলা চালায় মৌলবাদীরা। তাকে বেধড়ক মারধর করা হয় বলে জানিয়েছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এক্স হ্যান্ডেলে আইনজীবী রমেন রায়ের হাসপাতালের একটি ছবি পোস্ট করেছেন রাধারমন দাস। তিনি অভিযোগ করেছেন জামিনের ওকালতনামায় সই করার অপরাধে রিগান আচার্য নামের এক আইনজীবীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আইনজীবীদের বাড়িতে গিয়ে হামলা চালানো হচ্ছে, পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে, এমন অভিযোগও উঠে আসছে সনাতনী জাগরণ মঞ্চের তরফ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। প্রভু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। যে ঘটনা ঘটছে অত্যন্ত নিন্দনীয়, মানে নিন্দা করার ভাষা নেই। এইভাবে যে আইনজীবীদের পর্যন্ত দাঁড়াতে দেওয়া হচ্ছে না, আপনাদের পরবর্তীতে কি ভাবনা চিন্তা রয়েছে? আমরা একটা ধর্মীয় সংগঠন, আমরা সবাইকে সেবা করি। তো আমরা নিজে এখন কনফিউজড হয়ে গেছে কি যেটা বাংলাদেশে ঘটিত হচ্ছে এটার কি উপায়। আমরা খালি এটাই আপিল করব যে আমাদের বিশ্ব কমিউনিটি আছে, বিশ্ব লিডার্স আছে, সবাই ধ্যান আকৃষ্ট করুক বাংলাদেশে কি ঘটিত হচ্ছে। তো যেটা অন্যায়টা হচ্ছে ওটা নিয়ে ওখানকার যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওদের সঙ্গে কথা বলুক। আপনি গতকাল একটি ছবি সামনে এনেছিলেন, যে ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেভাবে আইনজীবীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আইসিইউতে তিনি রীতিমতো পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে দাঁড়িয়ে। এই খবর প্রথম আপনার কাছে কিভাবে এসে পৌঁছলো? আমাকে একজন শেয়ার করেছে। উনি 25 নম্বরকে ওনার উপরে অ্যাটাক করা হয়েছে ঢাকাতে। উনিও সাপোর্টার আছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। আর আমরা দেখছি কি যে লাস্ট টাইম যখন চিন্ময় কৃষ্ণ প্রভু এসেছিলেন কোর্টে, তখন 50 থেকে বেশি লোক অ্যাডভোকেট ওনার সাপোর্টে ওখানে দাঁড়িয়েছিল। কিন্তু যেটা আমরা শুনতে পারছি কি যারা অ্যাডভোকেট আছে, যারা দাঁড়িয়েছিল, ওদের বাড়িতে হামলা হয়েছে। তারপরে মিথ্যা কেসও ওদের বিরুদ্ধে এটা ফাইল করা হয়েছে। কিন্তু প্রভু, একটা প্রশ্ন তো উঠেই যাচ্ছে, যেভাবে রমেন রায়ের মাথা ফাটিয়ে তাকে আইসিইউতে পাঠানো হলো, যদি কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে তিনি লড়তে যান বা তার হয়ে কোনো মামলা করতে যান, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই ধরনের অত্যাচার চালানো হয়, তাহলে কোনো আইনজীবী তো ভয় পাবেন। তাহলে আগামী 1 মাস বাদে যদি ডেটও পড়ে, তাহলে তার কি হবে? ঠিকই কথা, একদম ঠিক কথা। এটাই তো সব থেকে আশ্চর্য লাগছে কি চিন্ময় কৃষ্ণ প্রভুকে একদম আইসোলেট করার চেষ্টা হচ্ছে। আমরা এটাও জানি কি, আমরা এটাও দেখলাম কি যখন চিন্ময় কৃষ্ণ প্রভু 2 জন ব্রহ্মচারী ওনাকে জেলে ওনার ওষুধ আর প্রসাদ পৌঁছাতে গেছে, ফেরা পথে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কি কীরকম চিন্ময় কৃষ্ণ প্রভুকে আইসোলেট করার প্রচেষ্টা হচ্ছে। এটা খুব নিন্দনীয়।
প্রভু, একটা প্রশ্ন তো উঠছেই, আপনারা কিছুক্ষণ আগে একটা আবেদন জানিয়েছেন, নিশ্চিতভাবে বলা যায় যে যাতে ওখানে যে সন্ন্যাসীরা রয়েছে তাদের উপর যাতে কোনো প্রভাব না পড়ে, তার জন্য যে যারা তিলক পরছেন, যারা গেরুয়া বসনধারী, তারা যেন গেরুয়া বসন ত্যাগ করেন, তিলক না পড়েন, অন্তত ভেতরে ঘরের ভেতর তারা ধর্মাচরণ করলেও বাইরে যাতে না করেন। কিন্তু এটা তো আইডেন্টিটি। এমন পরিস্থিতি কেন তৈরি হবে যেখানে আমাকে গেরুয়া বসন খুলে ফেলতে হবে, তিলক মুছে ফেলতে হবে? মানে আপনার কি প্রতিক্রিয়া এই ক্ষেত্রে? অ্যাকচুয়ালি কি বলবো, আমরা যখনই লাস্ট উইক আমাদের দুটো ভক্ত যারা কংগ্রেগেশনের ভক্ত আছে, ওরা ওখানে যখন রাস্তায় ওরা যাচ্ছিল কোথায়, তো একজনকে এরকম মেরেছে কি ওর পুরো মুখটা ফেটে গেছে। ওনাকে মার ধরে করা হয়েছে কেন কি ওর কণ্ঠিটা দেখা যাচ্ছিল। আবার দেখলাম কি একজন ভক্তকে ইউথ, ও ইসকন প্রোগ্রামে যেত, তো ওকে বলা হয়েছে কি তুমি কান ধরে উঠা বৈঠক করো, আর ওকে লাত মারা মিসহ্যান্ডেল করা হচ্ছে। আর ওকে বলা হলো কি তুমি এখন ইসকনে গেলে তোমাদেরকে আমরা মেরে ফেলবো। তো সেই জন্যে আমরা বলেছি কি এখন এই সময় খুব সিচুয়েশন ভোলাটাইল, সেই জন্যে এটা দরকার কি যেরকম যেটা আমরা যে কণ্ঠি পরি ওটা লম্বা করে পরুন, নাহলে জলে তিলক করে নিন, আর প্যান্ট শার্টে যান, কেন কি আননেসেসারিলি যদি এরকম অ্যাটাক হয়ে যাবে তাহলে প্রাণটাও চলে যেতে পারে। সেই জন্য খুব রিস্কি এ সময় ওখানে এরকম বেরানো। ওখানে যে সন্ন্যাসীরা রয়েছেন তারা কতটা আতঙ্ক, কতটা ত্রস্ত রয়েছেন, কথা হচ্ছে তাদের সঙ্গে, মানে তারা কি মানসিক অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন? তার কারণ তারা তো প্রথমবার এরকম একটা ঘটনার সাক্ষী। ওরা নিজের স্থানে ওরা আছে, বাইরে বেরোতে পারছে না, আর ওরা খুব ওদের জানে না কি ভবিষ্যৎ আছে, তো ওটা নিয়ে সব কনফিউজ আছে। মন্দির ভেতরেই যা করতে পারছে, ওরা পুজো নিজের ধর্ম প্র্যাকটিস করতে পারছে। কিন্তু এটাই আমাদের আবেদন সরকার থেকে কি তাড়াতাড়ি ওখানকার যে ন্যায় ব্যবস্থা আছে, চিন্ময় কৃষ্ণ প্রভু ন্যায় পাক, আর যত আমাদের মন্দির আছে ওরা সুরক্ষিত থাকুক, ওখানকার যত মাইনরিটিস আছে ওরা সুরক্ষিত থাকুক। অনেক ধন্যবাদ প্রভু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাসের সঙ্গে। খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন আরও 1 মাস পিছিয়ে দেওয়া হলো, অর্থাৎ জামিনের যে শুনানি সেটা 1 মাস পিছিয়ে দেওয়া হলো, এবং যেভাবে আইনজীবীরা দাঁড়াতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, হাসপাতালে পাঠানো হচ্ছে, সেখান থেকে একটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে যে আগামী দিনে কিভাবে এই বিষয়টাকে দেখতে চলেছে বাংলাদেশ সরকার। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি এই গোটা ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন আপনাদের শোনাবো। বাংলাদেশে কি আইন আছে সেটা তো বলতে পারছি না, কিন্তু আইনটা সারা বিশ্বেই মানবাধিকারের একই আইন, সেটা হচ্ছে যে মুক্ত থাকাটাই হচ্ছে স্বাভাবিক, কাউকে বন্ধ করে রাখাটা কারাগারে সেটা হচ্ছে অস্বাভাবিক। তাই এইটা কোর্টকে দেখে নিতে হবে যে অভিযুক্তর বিরুদ্ধে এমন কোনো কারণ রয়েছে কিনা যে তাকে আটকে রাখতে হবে সংশোধনাগারে, তাহলে তাকে ছাড়তেই হবে। অন্যদিকে মানবাধিকার কর্মী রঞ্জিত সুর, তার প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো। তো একজন আইনজীবী তার একজন ক্লায়েন্টের জন্য দাঁড়িয়েছেন, ইনি আলটিমেটলি তার কাছে ক্লায়েন্ট, এটা বুঝতে হবে। তিনি হিন্দু হন মুসলমান হন, তার এখানে সম্পর্ক হচ্ছে অভিযুক্ত এবং আইনজীবী। সে আইনজীবী তার পক্ষে দাঁড়াবে, এটা তো তার একটা মৌলিক মানবাধিকারের প্রশ্ন। এইভাবে যে তার মানবাধিকার ক্ষুণ্ণ করা আছে, এটা তার আসলে তার বিচারকেই ক্ষুণ্ণ করে, তাকে বিনা বিচারে আটকে রাখতে চাওয়া, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। কি বলছেন তিনি, শোনান। বাংলাদেশে হেফাজত আর এই সমস্ত জামাতের লোকজন তারাই চালাচ্ছে। ইসলামিক সন্ত্রাসবাদী মৌলবাদীদের কোনো দেশে আপনি মানবাধিকার পাবেন, বিচারের ব্যবস্থা পাবেন, এবং সেটা তো তাদের খিলাফত আইন, এবং সেটা তো হচ্ছে। কারণ এখন হেফাজত, জামাত এবং ইসলামিক সন্ত্রাসবাদী গ্রুপগুলো তারা বাংলাদেশের শাসনদার হাতে তুলে নিয়েছে। এখন এটা খুব স্বাভাবিক, এটা যেটা করবে। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী তার প্রতিক্রিয়া জানিয়েছেন, শুনুন।
দুর্ভাগ্যজনক, কেননা সাধারণত কেউ যদি আইনজীবী দিতে না পারে তাহলে সরকারি আইনজীবী বা পিপি এরা দাঁড়ান। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে কোনো সরকারই তো নেই, কেননা এই অবৈধ সরকার সাংবিধানিকভাবে যারা ক্ষমতায় এসছে 2011 সালে ইন্টারিমের কনসেপ্ট বাংলাদেশের সংবিধান থেকে চলে গেছে। সুতরাং একটা সরকার বাংলাদেশে চলছে যার কোনো বৈধতা নেই, যার কোনো মানবিকতা নেই, এবং একটা কমপ্লিট জেনোসাইডাল পজিশন বাংলাদেশে শুরু হয়েছে। গণতন্ত্রের নামে লজ্জা বাংলাদেশে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। অবিলম্বে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির হস্তক্ষেপ দাবি করছেন তিনি। তার মন্তব্য, ইসকনের পক্ষ থেকে গর্জে ওঠা উচিত, রাজনীতি ভুলে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া উচিত বলেও জোরালো সওয়াল করছেন শুভেন্দু অধিকারী। এটা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত এবং ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে। সন্ন্যাসীদের, লয়ারদেরকে প্রায় মৃত্যু মুখে ফেলা হচ্ছে, নইলে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা আরও তীব্র করব আমাদের অবরোধ, বয়কট আন্দোলন, এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়ার। বাংলাদেশে পরপর হিন্দুদের ওপর হামলা, উত্তপ্ত সংসদ। দিনের পর দিন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে থাকছে, বদলে যাচ্ছে জনবিন্যাস, তারপরেও নিষ্ক্রিয় হয়ে বসে আছে পুলিশ। রাজ্যসভায় তীব্র প্রতিবাদ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ ছাড়া করার পক্ষে সওয়াল। बांग्लादेश का बात कर रहे हैं, बांग्लादेश का हिंदू के ऊपर अत्याचार की बात कर रहे हैं, और दिन प्रतिदिन पश्चिम बंगाल के भीतर ये सारे बांग्लादेशी घुसपैठिया हमारा डेमोग्राफिक डिजाइन चेंज कर दिया। इंस्टीट्यूट करके बैठते हैं। एटॉमिक एनर्जी कंसर्न मिनिस्ट्री शुड इमीडिएटली एविक्टेड दैट पर्सन ऑफ दैट पर्टिकुलर प्लेस। पुलिस का इनएक्शन बिकॉज ऑफ द ब्लॉक वोट। বাংলাদেশ ইস্যুতে কেন নীরব কেন্দ্র? রাষ্ট্রপুঞ্জের কাছে শান্তিবাহিনী পাঠানোর আবেদন করুক মোদী সরকার, সংসদে আবেদন জানাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। Let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, government of India is totally silent now, the reason of which is best told to them. Our appeal that let Minister of External Affairs come to the Parliament and intimate us at the latest position of Bangladesh. বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সংসদ থেকে রাজ্য সরকারকে তীব্র নিশানা রানাঘাটের বিজেপি সাংসদের। জগন্নাথ সরকারের অভিযোগ, সরকারি মদতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে। এর জেরে এখানকার জনবিন্যাস বদলে যাচ্ছে বলেও অভিযোগ জগন্নাথ সরকারের। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য, ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার কিছু অংশ, হুগলি, হাওড়া, তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে। এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে। অশান্ত বাংলাদেশ, এপারে অনুপ্রবেশ নিয়ে বাড়ছে উদ্বেগ, যার জেরে বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকা বা তাদের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত মালদায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদোষ। শুভদোষ, আপাতত কি সিদ্ধান্ত হোটেল মালিকদের তরফ থেকে নেওয়া হয়েছে? দেখো, মালদার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন যা রয়েছে এবং তারা এবং চেম্বার অফ কমার্স সঙ্গে সহযোগিতা নিয়ে তারা একেবারে নিজেরা বসে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশি নাগরিকদেরকে এখানে তারা হোটেলে থাকতে দেবেন না। সে পাসপোর্ট ভিসা নিয়ে এলেও তাদেরকে সেখানে ঠাঁই হবে না কোনো হোটেলে। এরা পরিষ্কার স্পষ্টভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও তাদের বক্তব্য সরকারি বা প্রশাসনিক কোনো নির্দেশিকা তারা নেই, কিন্তু তারা নিজেদের, যেহেতু তারা উদ্বিগ্ন যে অনুপ্রবেশকারী যেভাবে আসছে মালদার
দিয়ে তারা ভারতে ঢুকছে, সেই কারণেই তারা কিন্তু উদ্বিগ্ন। তোমাকে এটা বলে রাখি উল্লেখযোগ্যভাবে যে বাংলাদেশ থেকে মালদাতে প্রতিদিন প্রায় শতাধিক মানুষ কিন্তু আসে এবং তারা বিভিন্ন জায়গায় মানে ভারতের বিভিন্ন জায়গায় যাক, সেটা এই রাজ্যে হোক, এই রাজ্যের বাইরে হোক, ব্যাঙ্গালোর হোক, সাউথে হোক বা কলকাতায় হোক, যেখানেই হোক, সেখানে গেলে কিন্তু তারা একটা দিন 24 ঘন্টা অন্তত পক্ষে মালদার কোনো হোটেলে থাকেন। তো তাদের সেই সমস্ত ক্ষেত্রে সেই সব যারা নাগরিক আসবেন তাদেরকে এরপর থেকে নেবেন না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হোটেলের মালিক একজন। কি সিদ্ধান্ত আপনারা নিয়েছেন এবং কেন? আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং আমাকেও জানানো হয়েছে যে আমরা কোনো বাংলাদেশি নাগরিককে আমরা এই হোটেলে রুম দেব না, এবং পাসপোর্ট ভিসা থাকলেও দেব না। আমরা কিভাবে জানবো যে সেই পাসপোর্ট বা ভিসা তারা যে নিয়ে এসছে সেটা জাল কিনা? সেই পরিকাঠামো তো আমাদের কাছে নেই, সেই পরিকাঠামো যে বা সেই ভেরিফিকেশন মেশিন আমাদের কাছে নেই। তা আমরা কিভাবে বুঝবো? কি বুঝবেন যে ওরা সন্ত্রাসবাদী বা উগ্রপন্থী বা কোনো নাশকতার ছক করতে আমার দেশে এসছে কিনা? আমি তো জানি না সেই জিনিসগুলো, কিন্তু আমরা সেই দায়ভার থেকে মুক্তি থাকতে চাইছি। আমরা এখানে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা রুম দেব না তাদেরকে। বুঝতে পারছো, স্পষ্টভাবে তারা জানিয়ে দিচ্ছেন এবং প্রত্যেকটা সেই মেসেজ পৌঁছে দেওয়া হচ্ছে যে কোনো ছোটখাটো যে সমস্ত হোটেল রয়েছে তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবে কোনো পরিবেশ সেবা আপাতত দিচ্ছে না। আপাতত তোমাকে ধন্যবাদ শুভতোষ। অশান্ত বাংলাদেশ, তার প্রভাব পড়ছে পেট্রাপোল সীমান্তে। একদিকে যেমন মালদার হোটেল মালিকরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশি কোনো নাগরিককে তারা পরিষেবা দেবেন না, অন্যদিকে তার প্রভাব পড়ছে পেট্রাপোল সীমান্তে, অর্থাৎ দুপারে দেশে ফেরার তারা শুধু পণ্য আমদানি বা রফতানি বাণিজ্যই নয়, বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে চিকিৎসা বা অন্য কোনো প্রয়োজনে ওপার থেকে আসা মানুষদের মধ্যেও উদ্বেগ বেড়েছে। দেশে ফেরার জন্য পেট্রাপোলে ভিড় বাড়ছে। বাংলাদেশ যারা গিয়েছিলেন সেই সব ভারতীয় নাগরিকরাও দেশে ফেরার জন্য অস্থির হয়ে পড়েছেন। বাংলাদেশের অবস্থা খুব খারাপ, হিন্দুদের উপরে খুব টর্চারি করছে। ইম্পোর্টটা আজ আলু যাবে না, পেঁয়াজ যাবে না, কাপড় চোপড় যাবে না, এইগুলো বন্ধ না হলেও দবদবে কি করে ওরা না খাই একটু জব্দ। পার্শ্ববর্তী দেশ, বন্ধুত্ব দেশ, বাণিজ্য দিক দিয়ে বন্ধুত্বভাবে চলতেছে। যদি আপনি এভাবে একটা সিদ্ধান্ত নেয় তাহলে তো একটু সমস্যা অবশ্যই পড়বে। আমি এটাকে হেড করি যে বুয়েটের ছেলেরা যে কাজটা করছে এটা আসলে আমিও এটাকে সাপোর্ট করি। বুয়েটের ছেলেরা পতাকাটাকে এটাকে করলো, এরপরে শুরু হলো সব কিছু সব দিক থেকেই।